বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন আজকে বলছে বাঙালি তাড়িয়ে দিচ্ছে? কোনো বাঙালি তাড়ানো হচ্ছে না, বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হচ্ছে। দু চারটে মুসলমান যারা হয়তো এখানেও থাকে, বাংলাদেশ হয়তো নেই, তারা হয়তো এখানে থাকে, তাদের নামও তো সে লিস্টে ভুল করে এসে গেছে, কিন্তু বেসিক্যালি বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন, আমেরিকান লোক যদি ব্রিটেনে আসে থাকতে দেবে? দুজনে তো ইংরেজিতে কথা বলে না। বা ব্রিটেনের লোক যদি আমেরিকায় গিয়ে থাকতে শুরু করে থাকতে দেবে? অস্ট্রেলিয়ায় গিয়ে যদি থাকতে শুরু করে থাকতে দেবে? ইভেন একই ধর্মেরও হলে খ্রিস্টান তাদের ধর্ম, ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছে, তার জন্য আমি সিএ এর কথা আমরা বলছি। পৃথিবীর কোনো দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে পৃথিবীর সব থেকে বেশি দেশ যে ভাষাটায় কথা বলে সেই ভাষাটার নাম হচ্ছে স্প্যানিশ ভাষা। স্প্যানিশ ভাষা সব থেকে বেশি দেশে চলে। একটা দেশ যারা স্প্যানিশে কথা বলে, কলম্বিয়ার দেশের লোক ব্রাজিলে গেলে থাকতে পারবে? ব্রাজিলের লোক আর্জেন্টিনায় গেলে থাকতে পারবে? কেউ অ্যালাউ করে না। তা আমার এখানে পশ্চিমবঙ্গে আপনি বেআইনি ভাবে 50 লক্ষ ভোটারের নাম তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে, তার মধ্যে একটা বড় সংখ্যক বাংলাদেশি মুসলমান আছে। আচ্ছা, একটা বড় সংখ্যক বাংলাদেশি মুসলমান আছে, কাজে এদের নাম তো বাদ দিতে হবে, এদেরকে তো তাড়িয়ে দিতে হবে। আর এটা তো আমরা 80 সাল থেকে বলছি, কারণ আমরা তো ঘর পোড়া করুন, আমরা তো সিঁদুরে মেঘ দেখলে ডরাই। আমরা ওপার বাংলা থেকে পালিয়ে এসেছি। কেন পালিয়ে এসেছি? আপনার পূর্বপুরুষ পালিয়ে এসছে। কেন পালিয়ে এসছে? হিন্দিতে কথা বলতে বলে পালিয়ে এসছে না? আপনি ফর্সা ছিলেন, ওরা কালো বলে পালিয়ে বার করে দিচ্ছে না? বর্ণবৈষম্য কারণ নয়। আপনি ঘোষ, আমি মন্ডল, তা বলে পালিয়ে এসছে তা নয়। হিন্দু ছিলেন বলে থাকতে দেয়নি। এই রিয়েলিটিটা বুঝতে হবে। কেউ বিশ্বাস করতো না দেশ ভাগ হবে। শয়ে শয়ে হাজার হাজার বছর ধরে ওখানে ছিল ঘোষ, বোস, গো, মিত্র, দাস, মন্ডল, বিশ্বাসরা। কেন তাড়িয়ে? কেউ তো বিশ্বাস করেনি। আমার পরিবার বুঝতে পারেনি, এখন আমার বুঝতে পারছে না। বলছে তাতে কি হয়েছে, ওরা মুসলমান, ওরা হিন্দু, তাতে কি হয়েছে? আরে এটার কারণে দেশটা ভাগ হয়েছে। গান্ধীজি বলেছিলেন আমার শরীর দ্বিখণ্ডিত হলে তবে দেশ দ্বিখণ্ডিত হবে। তাও দেশ দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু গান্ধীজির বডি দ্বিখণ্ডিত হয়নি। পণ্ডিত নেহরু বলেছিলেন দ্য কনসেপ্ট অফ পাকিস্তান ইজ আ ফ্যান্টাস্টিক ননসেন্স। তাও দেশ দ্বিখণ্ডিত হয়েছে, পাকিস্তান তৈরি হয়েছে। ফ্যান্টাস্টিক ননসেন্সের কনসেপ্টে তো অ্যাকচুয়ালাইজ হয়েছে। কিন্তু শ্যামাপ্রসাদ কিন্তু চিরকাল বলেছেন যে থাকতে পারবেন না, আলাদা করতেই হবে আজকে না কাল। আর সেদিন উনি পশ্চিমবঙ্গটা বানিয়েছিলেন বলে আমরা সবাই রয়েছি। নত 8% আজকে বাংলাদেশে বা তারও কম সেখানে হিন্দুর সংখ্যা, যেটা 38% ছিল 1951 পূর্ববঙ্গের সেন্সাস অনুসারে। কাজেই বুঝতে হবে যে বিজেপি বাঙালি বিরোধী নয়, বাংলাদেশি মুসলমান যারা এখানে ঢুকেছে তাদের বিরোধী। তাদেরকে আমরা বিতরণের পক্ষে এবং তাদেরকে আমরা বিতরণ করেই চান। ইন্দ্রজিৎ গুপ্ত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিজেপি করেন না। সেই যুগে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পার্লামেন্টের রেকর্ডে আছে যে 2 কোটি অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করেছে, সে যুগে বলেছে। এখন তো সেটা 8-10 কোটিতে দাঁড়িয়ে গেছে। হয়েছে, কিছু তো হয়েছে। কাজেই এই বিষয়টা ভাবা দরকার। তাদের ওয়ার্ক পারমিট দিলেন, তারা কেন ভোট দেবে আমাদের? কাজেই এটার জন্য বাঙালি বিরোধিতা নয়, কিন্তু এটাও মানুষকে বলতে হবে। ফেসবুকে লিখলে আপনাদের কাছে সাক্ষাৎকার দিলে হবে না। মানুষের মধ্যে কনফিউশন তৈরি করেছে বা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। সিপিএম একটা সময় করেছে, এখন সিপিএম এর শক্তি অনেক স্তীমিত। একটা সময় সিপিএম করেছে। শ্যামাপ্রসাদ কে তাই মানুষের লোক, বাংলার লোক জানতেন না, এখন লোকজন ধীরে ধীরে জানতে শুরু করেছে। এই যে অবাঙালি তকমাটা সূক্ষ্মভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা বামেদের তরফ থেকে হোক বা তৃণমূলের তরফ থেকে হোক, একটা আদ্যপন্ত বাঙালিদের দল বিজেপি, যার প্রতিষ্ঠাতা বাঙালি, কিন্তু যেহেতু রাজটা কেন্দ্রের হাতে রয়েছে, নির্বাচনের সময় অবাঙালি নেতৃত্ব তারা বাংলায় প্রচার করতে আসেন, এই সূক্ষ্মভাবে যে বহিরাগত বা অবাঙালিদের দল, এইটা কবে থেকে লাগিয়ে দেওয়া হলো বিজেপিকে, এবং এটা এখনো কতটা প্রভাব বিস্তার করে? প্রথম থেকেই করে। আমার মনে আছে যখন রাম মন্দির আন্দোলন হচ্ছে, হ্যাঁ, তখন এরাই সিপিএমরা বলতো হনুমানের দল, আচ্ছা, অশিক্ষিতদের দল, এগুলো বলতো। আচ্ছা, আমরা তখনও কাউন্টার করতে পারিনি। পরবর্তী সময় আমরা কাউন্টার করতে পেরেছি, যখন এই দিলীপ দা সভাপতি ছিলেন, আমরা ছিলাম ব্যাপক, যে কারণে 4%-এর দল 42%-এ হলো। তো হ্যাঁ, বড় কারণ কি হলো? আমরা ওটাকে কাউন্টার করতে পেরেছি। শুনুন, রাজনীতিতে কি আছে না, পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে মেরিটকৃত নির্বাচন। আচ্ছা, 52 সাল থেকে যত নির্বাচন হয়েছে মোটামুটি 2টো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আচ্ছা, চিরকাল 2টো দল মিলিয়েই এখানে 90% ভোট পায়। এটা আজও চলছে, আজও বহু। থার্ড থেকে সেকেন্ড হওয়া খুব কঠিন, কিন্তু সেকেন্ড থেকে ফার্স্ট হওয়া সহজ, অনেক সহজ।
থার্ড থেকে সেকেন্ড হওয়ার যে মূল কঠিন কাজটা সেটা সেটা আপনারা আমরা করে দিয়েছি 2021-এ, আমরা 2019 মানে 19 থেকে 21 বলতে গেলে পর্যন্ত। 18 থেকে 21, হ্যাঁ, হ্যাঁ। 18 পঞ্চায়েত নির্বাচন নির্বাচন, পশ্চিমবঙ্গের রাজনীতির টার্নিং পয়েন্ট। আমাদের 100 জন কর্মী মানে প্রাণ দিয়েছে। দিলীপ ঘোষ সভাপতি 2016-তে হওয়ার পরে মমতা ব্যানার্জির ওই অত্যাচারের বিরুদ্ধে রাজ্য ঘুরে ঘুরে তিনি প্রচার করেছেন এবং আপনারাও করেছেন। দেখুন 18 সালের হ্যাঁ। নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে আমাদের 100 কর্মী মারা গেছেন। এন্টায়ার বীরভূমে নমিনেশন দিতে দেয়নি। আমরা তখন সংবাদ পরিবেশন করতে ভয় পেতাম। বলছি তো, জেলায় জেলায়, হ্যাঁ। এন্টায়ার বীরভূমে নমিনেশন করতে দেয়নি। উত্তর 24 পরগনার 40% 30% আসন বৃথা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গেছে। দক্ষিণ 24 পরগনার 70% আসন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। তার মধ্যে আমরা রেকর্ড সিট জিতেছিল। এবার তো সেই সন্ত্রাস সত্যিকারের বলতে গেলে 23-এ তৃণমূল করতে পারেনি। 18-র যে সন্ত্রাস, 100-র উপর আমাদের কার্যকর্তা মারা গেছেন। পুরুলিয়াতে দুলাল কুমার, আপনার যদি মনে থাকে, এবং আরো একজন আমাদের দুজনকে ঝুলিয়ে দিল। আমরা সেখানে আমরণ অবস্থানে বসলাম। হ্যাঁ, যখন দিলীপ ঘোষ প্রথমবার তর্পণ করতে যান বাবুঘাটে, তখনই তো প্রায় 100-র উপরে। বলছি তো আমি, পঞ্চায়েত নির্বাচনের সময় 100-র উপর কার্যকর্তা আমাদের খুন হয়েছে 18 সালে। কাজেই এই নির্বাচন পশ্চিমবঙ্গের টার্নিং পয়েন্ট ছিল 18 সালে। ওখানকার ওই 100 কার্যকর্তার রক্তের উপর দিয়ে আমরা 19-18টা আসন জিতেছি। যদি ওই 100 জন কার্যকর্তা 18 নির্বাচনে শহীদ না হতেন, তাহলে 19-এর নির্বাচনে বিজেপি হয়তো 18টা সিট জিতত না। পশ্চিমবঙ্গের যে মানুষরা 2019-এ বিজেপিকে 18টা সিট দিল, এত ভোট দিল, 21-এ তাদের মত পরিবর্তন হয়ে গেল, 24-এ তাদের মত আরো পরিবর্তন হয়ে গেল। না, যেটা গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে 21 বলুন 24 বলুন, মানুষ, কর্মী, কার্যকর্তা, সদস্য, সমর্থক তাদের কনফিডেন্স লেভেলটা বাড়াতে পারেন, ধরে রাখতে পারেনি। 18-তে কার্যকর্তারা বলতে প্রাণ দিয়ে দেবো, কিন্তু বিজেপির ঝান্ডা ছাড়বো না, এখনো বলে, কিন্তু একটু হলেও কনফিডেন্স লেভেলে ঘাটতি হয়েছে। তার জন্য 42% 38%-এ। বুঝতে পেরেছি। কারণ এটাই, অন্য কোনো কারণ নয়। আপনি বিজেপির যে ছেলেরা 18, আমি 19-এর নির্বাচন টার্নিং পয়েন্ট বলি না, আমি বলি 18-র পঞ্চায়েত টার্নিং পয়েন্ট বাংলার রাজনীতিতে। মানে যে 2-3% আপ ডাউন হয়েছে, আপনি বলছেন তারা কোথাও গিয়ে কনফিডেন্স হারিয়ে ফেলেছে বা কিছু মানুষ কনফিডেন্স ধরে রাখতে পারে। কিছু মানুষ কনফিডেন্স, তাদের পাশে গিয়ে দাঁড়ালেই আবার কনফিডেন্স লেভেল চচ্চর করে উঠবে। 42%টা 45%-এ নিয়ে গেলেই পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হয়ে যাবে, আর কিচ্ছু দরকার নেই, এবং সেটা সম্ভব। আপনি যে সেন্সাসের কথা বলছেন, সাম্প্রতিক দেখা যাচ্ছে যে বিহারে সেই সেন্সাস চলছে, জাতি গণনা চলছে, বিহারে নির্বাচন আছে, নির্বাচনের আগে সেই জাতি গণনা তারা শেষ করতে চাইছে, যাতে ভোটার তালিকায় সংশোধন করা যায় এবং ভারতের নাগরিকরাই শুধুমাত্র ভোট দিতে পারে। আপনি মনে করছেন যে সেটা বিহারে সফল হবে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় সেটা হবে? বিহারে কেমন হবে জানি না, পশ্চিমবঙ্গে ইমিডিয়েট করা দরকার, খুব পারফেকশন ভাবে করতে হবে, পারফেক্ট ওয়েতে করতে হবে। যেমন এখানে বললাম তো আমি, মিনিমাম 50 লক্ষ লোকের নাম বেআইনি ভাবে ভোটার লিস্টে তুলে দিয়েছে। সেটা বাঁচবেন কি করে, উপায় কি? একটা কোনো পদ্ধতি নির্বাচন কমিশনকে বার করতে হবে। কাউন্সিলর লিখে দিচ্ছে, একে আমি চিনি, তার আধার কার্ড হয়ে গেল, রেশন কার্ড হয়ে গেল, 3000 4000 টাকা। বলছে তো তৃণমূল যে ভোটে জিতছে না, এই যে ভোটে জিতছে 3টে ভাবে ভোটে জিতছে। এই যে আপনি প্রথমটা বললেন, মানুষকে কিছু ভুল বুঝিয়ে, কিছু ভাতা দিয়ে, প্রথম। দ্বিতীয় হচ্ছে ভোটার লিস্টে ভুরি ফলস ভোটারের নাম ঢুকিয়ে রেখেছে। আর তৃতীয় হচ্ছে প্রচুর বাংলাদেশি মুসলমানের নাম এখানে তারা রয়েছে, তারা ভোট দিচ্ছে, তারা তৃণমূলের জনপ্রতিনিধি। এই 3 ভাবে তৃণমূল জিতছে। এই 3টেকে যদি বন্ধ করে দেওয়া যায়, ফলস ন্যারেটিভটাকে কাউন্টার করা যায়, আর বাকি দুটো ব্যবস্থাকে বন্ধ করা যায়, তৃণমূল কখনো জিতবে না পশ্চিম। আপনি মনে করছেন সেটা হবে? করাচ্ছে নির্বাচন কমিশনের দিকে আমি আশা করবো, আশা করি তারা করতে পারবেন। কাজটা কঠিন, সত্যি কাজটা কঠিন, কিন্তু না করলে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ। সংবিধান তো সেই অধিকার বা সেই ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন, একদম দিয়েছে, তাদের করা উচিত। কিন্তু নির্বাচন কমিশন তো নিজেদের সেট আপ নেই, সেট আপ তো তাকে রাজ্য থেকে নিতে হবে। আচ্ছা, এবার একজন 6 মাসের জন্য ডেপুটেশনে আসলেন নির্বাচন কমিশন, বা ডেপুটেশনে না এসেও কাজ করলেন, তাকে রিলিজ দিল ওখান থেকে। 6 মাস পরে সে যখন ফিরে যাবে, তখন তো তার উপরে অত্যাচার হবে, কারণ সে তার জন্য সে কতটা সহজভাবে কাজ করতে পারবেন, এটাও নির্বাচন কমিশনকে দেখা দরকার, নির্বাচন কমিশনের ভাবা দরকার। যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব সেট আপ।